ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা আমরা আবার অনেকদিন বন্ধের পরে আর্থিক বিবরণীর আরও কিছু সমস্যা নিয়ে আরেকটা অনলাইন ক্লাস আজকে আমরা দেখব। তো আমি তোমাদের সাথে তো পর্যায়ক্রমে আর্থিক বিবরণী করার জন্য রেয়া মিলের যে সমন্বয়গুলো আছে, আমি ক্রয়ের সমন্বয়, বিক্রয়ের সমন্বয়, সমাপনী মজুদ পণ্যের সাথে কিছু সমন্বয়, এগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করছিলাম। তো আজকে তোমাদের সাথে আমার সমাপনী মজুদ পণ্যের কিছু আলোচনা ছাড়াও আমাদের একটা কমন সমন্বয় আছে, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সংক্রান্ত সমন্বয়। আমরা ওই সমন্বয়টা নিয়েও এবং ভ্যাট নিয়েও আমরা আলোচনা করব, দেখি আমরা যতটুকু আগাতে পারি। এখানে আমরা আগে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি এই বিষয়ক সমন্বয়গুলো নিয়ে আলোচনা করব। অনাদায়ী পাওনা কি? আমরা জানি আমাদের যে দেনাদার আছেন, প্রাপ্য হিসাব আছেন, যারা আমাদের কাছ থেকে ধারে পণ্য ক্রয় করেছেন, তাদের কাছ থেকে আমরা যেই টাকাটা পাবো তার হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব। ওই প্রাপ্য হিসাবের কাছ থেকে কখনো কখনো আমরা কিছু পাওনা আর পেয়ে থাকি না, আমাদেরকে দেন না, যে কোনো কারণেই হোক না কেন আমরা পাই না। তখন আমরা ওই পরিমাণ টাকাকে বলি, আমরা যখন নিশ্চিত হয়ে যায় যে আমরা পাবো না, তখন আমরা এটাকে বলি অনাদায়ী পাওনা। তো এই অনাদায়ী পাওনাটা হচ্ছে দুই রকমের অনাদায়ী পাওনা হচ্ছে, খেয়াল করো, আমাদের অনাদায়ী পাওনাটা দুই রকমের। একটা হচ্ছে লিখিত বা সমন্বিত, আরেকটা হচ্ছে অলিখিত বা অসমন্বিত অনাদায়ী পাওনা। বিষয়টা একটু খেয়াল করতে হবে। একটা হচ্ছে লিখিত বা সমন্বিত অনাদায়ী পাওনা, একটা হচ্ছে অলিখিত অনাদায়ী পাওনা। আমাদের লিখিত বা সমন্বিত অনাদায়ী পাওনা যেটা, এটা আমাদের রেওয়া মিলে থাকবে, ভালো করে বুঝতে হবে। এটা আমাদের রেওয়া মিলে থাকে, এটাকে আমরা বলি পুরাতন অনাদায়ী পাওনা। আর এইটা আমাদের ওই পরিমাণ অলিখিত অনাদায়ী পাওনা বলি মোট অনাদায়ী পাওনার যত টাকা রেওয়া মিলে থাকে না। দেখো, আমরা কিন্তু অনেকে মনে করি সমন্বয়ে যে অনাদায়ী পাওনা থাকে সেটাই অলিখিত অনাদায়ী পাওনা। আসলে না। কারণ কি, ধরো তোমাকে একটা প্রশ্ন দিল যে রেওয়া মিলে অনাদায়ী পাওনা হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি, রেওয়া মিলে বলা আছে অনাদায়ী পাওনা 4,000 টাকা। আর সমন্বয়ে বলা আছে মোট অনাদায়ী পাওনা 7,000 টাকা। এখন খেয়াল করে দেখো, আমরা যদি আমাদের মধ্যে যদি এই মিসকনসেপ্ট তার থেকে থাকে, যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে যে আমরা সমন্বয়ে যে অনাদায়ী পাওনাটা থাকবে ওইটাকে আমরা অলিখিত অনাদায়ী পাওনা বলবো। আসলে আমরা এই গদবাধা শিক্ষাটা নাই শিখি, আমরা বুঝি শিখতে হবে। আমরা জানি যে রেওয়া মিলে যেই পরিমাণ অনাদায়ী পাওনা দেয়া থাকে অতটুকু হচ্ছে আমাদের লিখিত অনাদায়ী পাওনা। সমন্বয়ে যে অনাদায়ী পাওনা দেয়া থাকে ওই সমন্বয়ের অনাদায়ী পাওনা মধ্যে রেওয়া মিলেরটুকু ছাড়া বাকিটুকু আমাদের অলিখিত অনাদায়ী পাওনা। আর তারা যদি আমাদেরকে প্রশ্নে এমনভাবেই বলে দেয় যে সমন্বয়েরটা পুরোটাই
রেওয়া মিলের বাহিরে, তাহলে তো আমাদের ধারণা একেবারেই স্পষ্ট, তারা আমাদেরকে বলার উপরে ডিপেন্ড করবে। কিন্তু ওই গদবাদা কথায় আমরা কখনো যাব না যে সমন্বয়ে যে পরিমাণ অনাদায়ী পাওনা থাকবে পুরোটাই আমাদের অলিখিত অনাদায়ী পাওনা, না, এই কাজ আমরা আর কখনোই করব না। তাহলে এখানে আমাদের লিখিত কত অলিখিত কত, টোটাল অনাদায়ী পাওনা হচ্ছে আমাদের 7,000 টাকা। দেখো তাহলে আমাদের লিখিত অনাদায়ী পাওনা 4,000, মোট অনাদায়ী পাওনা 7,000। এই 7,000-এর মধ্যে 4,000 আছে, তাহলে বাকিটুকু হচ্ছে আমাদের অলিখিত অনাদায়ী পাওনা 3,000। এ আমাদের মোট 7,000 অনাদায়ী পাওনা। ভালো করে খেয়াল করে দেখো, এ আমাদের মোট 7,000 অনাদায়ী পাওনা। এবং আমাদের অনাদায়ী, আমরা যখন দেনাদারের উপরে সঞ্চিতি ধরবো, নতুন সঞ্চিতি ধরবো, তখন আমরা এই অলিখিত অনাদায়ী পাওনাটা বাদ দিয়ে ধরবো। মনে রাখবো, লিখিত অনাদায়ী পাওনাটা হচ্ছে যার জাবেদা হয়েছে, যে অনাদায়ী পাওনার জাবেদা হয়েছে, অনাদায়ী পাওনা ডেবিট, দেনাদার ক্রেডিট, যার খতিয়ান হয়েছে এবং তিনি রেওয়া মিলেও এসছেন, তার কিন্তু আর কিছু বাকি নাই, কারণ তাকে দিয়ে যখন জাবেদাই দেওয়া হয়ে গেছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তখনই কিন্তু প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনাটা মাইনাস হয়ে গেছে। তো তুমি আর আমি সঞ্চিতি ধরতে গিয়ে আবারও যদি সেই লিখিত অনাদায়ী পাওনাটাকে প্রাপ্য হিসাব থেকে মাইনাস দেই, তাহলে কিন্তু আমাদের এটা দ্বৈত গণনা হয়ে গেল, অর্থাৎ আমাদের ডবল কাউন্টিং হয়ে গেল। এইটা আমাদের হিসাব বিজ্ঞানে ভুল হয়ে যাবে, আমরা সঠিক ফলাফল পাবো না। তাহলে আমাদের কি দাঁড়ালো, মনে রাখতে হবে যে নতুন সঞ্চিতি ধরার সময় আমরা অবশ্যই লিখিত অলিখিত অনাদায়ী পাওনাটা বাদ দিয়ে তারপর সঞ্চিতি ধরবো। যাই হোক, আমরা এইটা থেকে আমরা এখানে এসেছি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা যা শিখছিলাম আমরা সেখানে যে আমাদের অনাদায়ী পাওনাটা দুই ধরনের, যে একটা হচ্ছে লিখিত অনাদায়ী পাওনা, একটা হচ্ছে অলিখিত অনাদায়ী পাওনা। লিখিত অনাদায়ী পাওনাটা আমার রেওয়া মিলে থাকে, আর অলিখিত অনাদায়ী পাওনাটা সমন্বয়ের একটা অংশ অথবা পুরো সমন্বয়, বাট সমন্বয়ের টাকাটাই অলিখিত, এইটা আমরা সবসময় বলতে পারবো না। এবার আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইটা একটা শব্দ। এইটা আমাদের দুই প্রকার, আমরা যেটাকে বলি বিগত বছরের সঞ্চিতি, এটাকে আমরা বলি পুরাতন, এটা আমাদের বানানো কথা, আসলে বিগত বছরের, আর একটা হচ্ছে চলতি বছরের। এই দুইটা শব্দ, আমরা এটাকে বলি নতুন সঞ্চিতি, এইটাও আমাদের বানানো শব্দ। বিগত বছরের বা পুরাতন সঞ্চিতি, এইটা আমাদের রেওয়া মিলে থাকে। তুমি আগে প্রত্যেকটা জিনিসের ক্যারেক্টারগুলো বুঝো। এটা আমাদের রেওয়া মিলে থাকে, এইটা আমাদেরকে নির্ণয় করতে হয়। তাহলে যেহেতু আমাদের রেওয়া মিলে একটা জিনিস আছে, যে রেওয়া মিলের সকল জিনিস হচ্ছে লিখিত, এটা অলরেডি এক্সস্টেড, অর্থাৎ বিগত বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা কখনোই আর প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে পারবো না। কিন্তু নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা, সেটা হচ্ছে আমাদের সমন্বয় থাকে, এটাকে আমরা এটাকে আমরা প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে, আমরা অনাদায়ী পাওনার ব্যাপারটা তো আমরা শিওর যে আমাদেরকে দেনাদার এই পরিমাণ টাকা দিবেন না। আর অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যাপারটা হচ্ছে, দেনাদার আমাদেরকে টাকা দিতেও পারেন, নাও দিতে পারেন। যে সকল দেনাদারদের ব্যাপারে বা দেনাদারদের যেই পরিমাণ টাকার ব্যাপারে আমরা কনফার্ম না যে তিনি আমাকে টাকা দিবেন কি দিবেন না, তবে দিতেও পারেন, নাও দিতে পারেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ওই টাকাটা দিবেন না ধরেই আমরা হিসাব বিজ্ঞানে একটা কথা শুরু থেকে শিখেছি যে আমরা সবসময় রক্ষণশীল নীতিটাকে অনুসরণ করব। যে আমাদের খারাপ জিনিসটাই ঘটতে পারে, ভালো কিছু ঘটলে তো ঘটবেই, ভালো তো আমাদের জন্য সবার জন্যই ভালো অপেক্ষা করছে, খারাপটাকে যদি আমরা বিবেচনা করে চলি তাহলে আমরা হঠাৎ করে ধাক্কাটা খাবো না। তো দেনাদার আমাকে টাকাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তো আমার তোমার ডাউট হতে হবে, সন্দেহ হতে হবে যে তিনি দিবেন না। তো দিবেন না ভেবে আমরা একটা প্ল্যান করে থাকি। দেখো, দিবেন না ভেবে আমরা একটা সঞ্চয় রেখে দিই, ওই সঞ্চয়টাকে আমরা বলি অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেখো, আজকে একটু ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই। এই ধরো আমাদের বিজনেস,
আমাদের বিজনেস, আমরা তো অবশ্যই একটা বিজনেস একটা প্ল্যানিংয়ের উপরে চলে, একটা বাজেটের উপরে চলে। এখানে আমাদের দেনাদার আছেন 50,000 টাকার। তো দেনাদারের মধ্যে একজন দেনাদার, আমার আমার একটা বাজেট আছে, আমার একটা প্ল্যানিং আছে যে আমি আগামী মাসে বা আগামী বছরে 30,000 টাকার পণ্য ক্রয় করব। 30,000 টাকার ক্রয় করব আমরা, এটা আমাদের প্ল্যানিং। টাকাগুলো আমাদের দেনাদারের কাছ থেকে আসবে, বিভিন্ন দেনাদারের কাছ থেকে আসবে। তো একজন দেনাদার আমাকে জানালো যে আমি 1,000 টাকা দিব না, এটা অনাদায়ী, এটা আমাদের অনাদায়ী পাওনা। এটা তিনি আমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছেন বা আমরা জেনে গিয়েছি যে 1,000 টাকা আমরা পাবো না। আরও আছে 49,000 টাকা। ধরো আমরা, হ্যাঁ আমরা 30,000 টাকার প্ল্যান, সরি, আরও আছে আমাদের 49,000 টাকা। এখন কিছু দেনাদার আছে যারা সবসময় আমাদেরকে টাকা দেওয়ার সময় যে কোনো নানান এক্সকিউজ দেখায়, দিবে না, বা কিছু টাকা আমাদের সম্ভাবনা আছে আমরা পাবো না, যে কোনো কারণে হোক না কেন, বা অন্য আমার প্রাপ্য হিসাব যারা আছে তাদের বিজনেসের সাময়িক ক্ষতির জন্য তারা হয়তো আমাকে তাৎক্ষণিক টাকা পরিশোধ করবেন না। একটা ঘটনা ঘটতেই পারে, এটা আমাদেরকে নেগেটিভলি চিন্তা করতে হবে। তো আমার প্ল্যান হচ্ছে যে বাকি 49,000 টাকা আমি পাবো। এখানে আমার প্ল্যান 30,000 টাকার ক্রয় করব। তারপর তোমার অফিস খরচ আছে, আমার একটা প্ল্যানিংয়ে আমরা চলি যে আমাদের অফিস খরচ আছে আমাদের ধরো 19,000 টাকা, কথার কথা আমরা পুরো 49,000 টাকা নিয়ে প্ল্যান করে ফেললাম। এখন কি হলো, এই 40,000 টাকার মধ্য থেকে আমার ধরতে হবে, আমি ধরে নিলাম যে আমি 5% টাকা নাও পেতে পারি। 5% টাকা নিয়ে আমার ডাউট আছে, এটা নিয়ে আমার ডাউট আছে যে এই পরিমাণ টাকা আমি নাও পেতে পারি। 5% টাকা মানে আমি ধরে নিলাম যে 2,500 টাকা আমি পাবো না, পেতেও পারি নাও পেতে 25 টাকা আমি পাবো না। তিনি দিতেও পারেন নাও দিতে পারেন। যদি না দেন, দিবেন না ধরেই আমি করলাম কি, আমি আমার বিজনেস থেকে একটা অ্যামাউন্ট এখানে আমি সঞ্চিতি বা সঞ্চয় করে রাখলাম। কেন রাখলাম? এই যে ইনি যে টাকাটা দিবেন না, এই টাকাটা দিবেন না, নাও দিতে পারেন ভেবে আমি টাকাটা সরায় রেখে দিলাম বিজনেস থেকে। আমার কথা হচ্ছে, তিনি যদি আমার এই 49,000 টাকা দেন, তাহলে 30 আর 19 এই দুইটা দিয়ে আমি আমার প্ল্যান সাকসেস করে নিব। আর যদি না দেন 2,500 টাকা, তাহলে আমার মানে অবাক হওয়ার কিছু নেই, কারণ উনি দিবেন না ভেবেই আমি 2,500 টাকার একটা সঞ্চিতি রেখে দিয়েছি। তখন আমি ওই যে তিনি যে 2,500 টাকা দিবেন না, 47,500 টাকা, 46,500 টাকা দিবেন, তার সাথে আমি আমার এই জমানো 2,500 টাকা নিয়ে আমি আমার প্ল্যান সাকসেস করব। তার মানে কি হলো? অর্থাৎ যদি দেনাদাররা আমাদের সন্দেহজনক টাকাটা দিয়ে দেন, তাহলে আমার সঞ্চিতিটা আর কোনো কাজে লাগবে না, আমার টাকাটা আমি আমার বিজনেসে ব্যাক করাবো, এইটাই হয়ে যাবে, এইটা আমি ব্যাক করাবো। আর যদি তিনি না দেন, তাহলেও আমার অবাক হওয়ার কিছু নাই, আমি আমার এই সঞ্চিতির টাকা দিয়ে আমি আমার বিজনেসের দৈনন্দিন যে খরচগুলো আছে সেগুলো আমি নির্বাহ করে যাব। সঞ্চিতিটা রাখা হয় শুধু এই জন্য যে দেনাদার আমাদেরকে যে ধাক্কাটা দিবে, এই ধাক্কাটা দিয়ে যেন আমাদের ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়, আমরা যেন সঞ্চয়ের টাকাটা দিয়ে দেনাদারের ওই ঘাটতিটা পূরণ করতে পারি, কারবারের আমরা স্বাভাবিক কার্যক্রম যেন পরিচালনা করতে পারি, যার কারণে এই সঞ্চিতিটা আমরা রেখে দিই। এই সঞ্চিতিতে যেই পরিমাণ টাকা আমরা ঘাটতি পূরণ করার পরেও থেকে যাবে, ধরো দেনাদার আমারে বললো, আমাদের সন্দেহজনকের মধ্যে আমরা 5% ডাউট করেছিলাম তিনি দিবেন না 2,500 টাকা, কিন্তু তিনি আমাকে 1,500 টাকা দেন নাই, বাকি টাকাটা দিয়ে দিয়েছেন। তাহলে আমার ঘাটতি কত? 1,500। আমি এখান থেকে 1,500 নিয়ে নিব, নিলে আমার এখানে আরও 1,000 থেকে যাবে। এই 1,000 টাকা হয়ে যাবে তখন আমার পুরাতন সঞ্চিতি। আমি দেনাদারের জন্য যে পরিমাণ টাকা রাখবো, এইটা হচ্ছে আমার নতুন সঞ্চিতি। আর দেনাদার আমাকে তার দেনাদারের অনাদায়ী পাওনার ঘাটতি পূরণ করার পরেও আমার যে পরিমাণ টাকা থেকে যাবে সঞ্চিতির ফান্ডে, ওই পরিমাণ টাকাকে বলবো আমি পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। তো এই জন্য আমরা বলি যে সঞ্চিতিটা হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা আদায় হতেও পারে, নাও হতে পারে, তবে যেই পরিমাণ টাকা আদায় হবে না এইটা সন্দেহ করে আমরা সঞ্চয় রাখি। এই সঞ্চিতিটা বা এই তহবিলটাকে বলি আমরা অনাদায়ী পাওনার সঞ্চিতি। এই সঞ্চিতির যেই পরিমাণ টাকা আমরা আমাদের চলতি বছরে ঘাটতি পূরণ করতে পারি, করার পরে থেকে যাবে, এইটা হয়ে যাবে আমাদের আগামী বছরের জন্য পুরাতন
আর মোট যে সঞ্চয়টা রাখে এটাকে বলি আমরা নতুন সঞ্চিতি। আমরা আরও যখন আর্থিক বিবরণীতে যখন আমরা সমন্বয়গুলো সাধন করব তখন আমরা ডেফিনেটলি এটা আরও অনেক ভালো করে পাবো। এই হলো আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রকারভেদ। এবার আসো আমরা দুই একটা সমন্বয় নিয়ে একটু আলোচনা করি। একটু লেংদি ব্যাপার, এটা আমাদের একটা ক্লাসে না হতে পারে, আমাদের 2টা ক্লাস লাগতে পারে, তবে আমি দিয়ে যাব। ধরো আমাদের একটা প্রশ্ন হচ্ছে, দেনা দাঁড়াচ্ছে 50,000 টাকা, রেওয়া মিলে অনাদায়ী পাওনা 3,000, অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000। এই সঞ্চিতিটা গত বছর রাখা হয়েছিল, যেই পরিমাণ নেগেটিভ চিন্তা আমি করেছিলাম ওই পরিমাণ নেগেটিভ চিন্তা আমার লাগে নাই। আমি সব সাবসিডি বা ভর্তুকি দেওয়ার পরেও আমার 4,000 টাকা রয়ে গেছে। এটা আমার অনাদায়ী পাওনা সঞ্চিতি রেওয়া মিলে। সমন্বয় বলা আছে একদম ক্লিয়ার, এভাবে বলা আছে, প্রাপ্য হিসাবের 2,000 টাকা আদায় হবে না। অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5% সঞ্চিতি রাখো। আমার সমন্বয় বলা আছে। অর্থাৎ আমার রেওয়া মিলে দেনাদার আছে 50,000 টাকা, রেওয়া মিলে বলা আছে অনাদায়ী পাওনা 3,000, অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 4,000। এবার আমার সমাধানটা কি দেখো, আমাদের সমাধানটা হবে, আমরা যখন পরিচালন ব্যয় করব আমাদের সমাধানটা হবে, আয় বিবরণী যখন আমরা করব তখন আমাদের পরিচালন ব্যয়ে অবশ্যই অনাদায়ী পাওনা আমার পরিচালন ব্যয়ে অনাদায়ী পাওনা লিখিত, এই যে টাকাটা 3,000 যোগ অনাদায়ী পাওনা অলিখিত 2,000, মোট হলো 5,000 যোগ নতুন সঞ্চিতি, যেটাকে আমরা চলতি বছরের সঞ্চিতি। নতুন সঞ্চিতি হচ্ছে 5%। কার উপরে? আমার যে প্রাপ্য হিসাব আছে 50,000, খেয়াল করে দেখো, আমার যেই 50,000 প্রাপ্য হিসাব আছে সেখান থেকে আমি অলিখিত অনাদায়ী পাওনা 2,000 বাদ দেওয়ার পরে আমি 5% ধরব, 2,400 টাকা, 7,400 টাকা। যেহেতু আমি এই বছরের দেনাদারের জন্য সঞ্চিতি রেখে দিয়েছি, আমার গত বছরের টাকাটা আর রাখার দরকার নাই, আমার টাকা আমি ব্যাক করে নিয়ে নিব, বিয়োগ পুরাতন সঞ্চিতি। ৳4,000 টাকা। আমার আয় বিবরণীতে পরিচালন ব্যয় বসবে 3,400 টাকা। খেয়াল করে দেখো, আবার অনাদায়ী পাওনা লিখিতটা লিখিত, অনাদায়ী পাওনা অলিখিতটা অলিখিত, অনাদায়ী পাওনা অলিখিতটা অলিখিত। নতুন সঞ্চিতি এই 5% আমাকে যেটা ধরতে বলেছে আমি সেটা হিসাব করে ধরলাম। পুরাতন সঞ্চিতি এইটা আমাদের পুরাতন। মনে রাখবা, যতই পেঁচাক তোমার সাথে প্রশ্নে যতই পেঁচাক না কেন, আমাদের রেওয়া মিলের অনাদায়ী পাওনা সঞ্চিতি পুরাতন, এটা পুরাতনই, এটাকে নিয়ে তুমি কোনো সন্দেহ রাখবা না। এটা হলো আমাদের আয় বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণীতে যাই এবার আমি এই পাশে চলে যাই, এখানে দেখায় আর্থিক অবস্থার বিবরণীটা।
সম্পদ পাশে চলতি সম্পদে প্রাপ্য হিসাব 50,000 টাকা থেকে অলিখিত অনাদায়ী পাওনা 2,000 বাদ দিব, থাকবে 48,000। এখান থেকে আমি নতুন সঞ্চিতি বাদ দিয়ে দিব। পুরাতন সঞ্চিতির কোনো কাজ এখানে নাই। 2,400 টাকা, আমার 45,600 টাকা বসে যাবে। এইটা হলো আমাদের কাজ। আসলে অনাদায়ী পাওনা সঞ্চিতির কাজটা উভয় জায়গায় এমনই হবে, পার্থক্য হবে টাকার পরিমাণে। অর্থাৎ তোমার সমন্বয়ের বলার ধরনের উপরে ভিত্তি করে টাকার অ্যামাউন্ট এই দিক সেই দিক হতে পারে, কিন্তু তোমার যে ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্টটা একই রকমই হবে। এখন আমাদের আলোচক বিষয় হচ্ছে যে কেমন কেমন থাকতে পারে। ধরো রেওয়া মিলে দেওয়া আছে দেনাদার 50,000, আর অনাদায়ী পাওনা 5,000 আর অনাদায়ী পাওনার সঞ্চিতি 3,000। এইটুকু আমার রেওয়া মিলে দেওয়া আছে। সমন্বয় বলা আছে মোট অনাদায়ী পাওনা 8,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 7,000 টাকায় বৃদ্ধি করো, এমন একটা কথা আমাদেরকে বলে দিল যে অনাদায়ী পাওনা রেওয়া মিলে আছে 5,000, অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 3,000, দুইটাই লিখিত। সমন্বয় বলছে মোট অনাদায়ী, মোট মানে হচ্ছে লিখিত অলিখিত মিলে 8,000 টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি 7,000 টাকায় বৃদ্ধি করো। এই ক্ষেত্রে আমার সমাধানটা কি হবে? আয় বিবরণীতে পরিচালন ব্যয়ে অনাদায়ী পাওনা লিখিত 5,000 যোগ অনাদায়ী পাওনা অলিখিত 3,000, এই মোট হলো 8,000 যোগ নতুন সঞ্চিতি। আমাকে বলেছে বিগত বছরে আমার অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল 3,000, আমাকে বলেছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 7,000 টাকায় বৃদ্ধি করা, অর্থাৎ 3,000 টাকা আগে গত বছর আমি রেখেছিলাম 3,000 টাকা, এবছর বলছে 3,000 চলবে না, এটাকে 7,000 টাকায় বাড়াও। তার মানে আমাকে 7,000 টাকা রাখতে হবে। এই টাকায় শব্দটা দেখে বুঝতে হবে নতুন সঞ্চিতি 7,000, এই হলো 15,000। আমি তো বলেছি পুরাতন অলওয়েজ পুরাতন সঞ্চিতি 3,000, এই আমার বসবে 12,000। এটা আমার আয় বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণী দেখো একই রকম, আমি একটু আগে যেটা বললাম যে এটা ট্রিটমেন্টটা একই, শুধু অ্যামাউন্টটা ভিন্ন হতে পারে। আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের সম্পদ, চলতি সম্পদ,
প্রাপ্য হিসাব বা দেনাদার 50,000, এখান থেকে লিখিতটা বাদ যাবে না, অলিখিতটা বাদ যাবে। অলিখিত অনাদায়ী পাওনা এই যে 3,000, থাকবে আমাদের 47,000। এখান থেকে বাদ দিব আমরা নতুন সঞ্চিতি 7,000, 40,000। এই একটা জিনিস খেয়াল করে দেখো, এই রেওয়া মিলের অনাদায়ী পাওনা সঞ্চিতি এই দুইটা কিন্তু এখানেই শেষ, এই দুইটা কিন্তু আর এখানে যায় নাই, যাবে না তো। রেওয়া মিলের জিনিস তো দুইবার যাওয়ার কোনো সুযোগ নেই, রেওয়া মিলের জিনিস একবারই যাবে, খেয়াল করে দেখো। এবং রেওয়া মিলের কোনো টাকাটা কিন্তু দুইবার যায়নি এখানে, এবং এখানে কিন্তু রেওয়া মিলের টাকাটা যায়নি। এভাবে আমাদেরকে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির সমন্বয়গুলো সাধন করতে হবে। এখানে হয়তো আমি একটা রকম দিয়েছি, এবং অনেকভাবে থাকতে পারে। আমরা পর্যায়ক্রমে এই সবগুলো জিনিসই আমরা আস্তে আস্তে শিখবো, তবে তোমাদেরকে একটু একটু করে, কারণ আর্থিক বিবরণী তুমি ধাক্কাধাক্কি করে শিখতে পারবা না, স্লো মোশনে তোমাকে যেতে হবে একদম। তুমি এটাকে লং টার্ম, যে আমার 3-4 মাস ধরে আমি আর্থিক বিবরণী করবো, আর্থিক বিবরণী তোমার জীবনে অনেক জায়গায় তুমি পাবা, অনেক শিক্ষাবর্ষে তুমি পাবা, অনার্সে গেলে বছরে বছরে পাবা। এই জিনিসটাকে তুমি এখন থেকে যদি হালকা করে নাও, তাহলে এই জিনিসটা তোমার দ্বারা সমাধান করা সম্ভব হবে না, খুব আস্তে আস্তে আগাতে হবে। আমরা পরবর্তী ক্লাসে আবার এই অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনার সঞ্চিতি সংক্রান্ত অন্যান্য যে বিষয়গুলো আসবে, আরও কিছু সমন্বয় আসবে, এগুলো আমি আগামী ক্লাসে আমি আলোচনা করে দিলে আমাদের অনাদায়ী পাওনার বিষয়টা শেষ হয়ে যাবে। আজকে এতটুকুই, স্বল্প যতটুকু দিয়েছে ততটুকুই শিখে নাও। সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।